২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক রক্তাক্ত দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে এর ঠিক আগের দিন ৪ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা ২ দফা উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকগুলো ছিল শুধু রাজনৈতিক নয়, বরং আন্দোলন দমন করার জন্য একটা পূর্ব পরিকল্পনার বৈঠক। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দফতরের ইনভেস্টিগেটিভ প্রতিবেদনে বলা হয়, প্রথম বৈঠকটি হয় ৪ আগস্ট সকালে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অধীনে। সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও পুলিশের বিশেষ শাখা প্রধানেরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ছিলেন হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে আলোচনা হয় ৫ আগস্ট ঢাকার কেন্দ্রস্থলে বড় মিছিল আটকাতে আবার কারফিউ জারি এবং তা বলবৎ করার উপায়। বৈঠকের পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয় কোনো বিরতি ছাড়া অনির্দিষ্টকালের জন্য কঠোর কারফিউ। সেদিনই শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে বিবৃতিতে আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে বলেন, দেশবাসীকে আহ্বান জানাচ্ছি এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করুন। এরপর রাত নামলে গণভবনের দ্বিতীয় বৈঠক। এবারও উপস্থিতি স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাপ্রধান, পুলিশ মহাপরিদর্শক, রেবের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক, আনসার ভিডিবির প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল। জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভাষ্যমতে এই বৈঠকে ঐক্যমত হয় যে ঢাকার প্রবেশপথগুলো অবরুদ্ধ করতে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে। সাজোয়া যান নামবে। পুলিশ উচ্ছৃঙ্খল জনতা নিয়ন্ত্রণে কাজ করবে, প্রয়োজনে প্রাণঘাতী শক্তি ব্যবহার হবে। ৪ আগস্ট গভীর রাতে, ঠিক রাত ১২টা ৫৫ শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্সের তৎকালীন মহাপরিচালক বিজিবি মহাপরিচালককে পরপর ২টি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান। সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যোগাযোগ তখন টান টান উত্তেজনায় ভরা। ৫ আগস্ট ভোরে এক পুলিশ কর্মকর্তার বক্তব্য অনুযায়ী সকাল থেকেই সেনাবাহিনী জানত শেখ হাসিনার পতন হয়ে গেছে, কিন্তু পুলিশ জানত না। তাই তারা তখনও সর্বাত্মকভাবে মাঠে ছিল। তারপর শুরু হয় রক্তপাত। এক ঘটনায় বিক্ষোভে অংশ নেয়া এক কিশোরকে খুব কাছ থেকে শটগানের প্যালেট ছুঁড়ে আহত করা হয়। অভিযুক্ত বন্দুকধারী তাকে বলেছিল, তুমি আর পাথর ছুঁড়তে এই হাত ব্যবহার করতে পারবে না। ফরেনসিক প্রমাণ বলছে ৪০টির বেশি প্যালেট ঢুকে হাড় ও কোষ গুঁড়িয়ে দেয়। হাত কার্যত বিকল হয়ে যায়। অন্য ঘটনায় গাজীপুরে নিরস্ত্র এক রিকশা চালককে পুলিশ কর্মকর্তারা ধরে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। তারপর মরদেহ টেনে নিয়ে যায়। মরদেহ কখনো পরিবারের হাতে ফেরত দেওয়া হয়নি, ফলে পরিবার দাফন বা শোক পালন পর্যন্ত করতে পারেনি। পরে গত সেপ্টেম্বর মাসে ওই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগীর পরিবারের আবেদন, আমি ন্যায় বিচার, স্বাধীন তদন্ত এবং মরদেহ ফেরত চাই। ৫ আগস্ট বিকেলে আশুলিয়া থানার দিকে জনতা অগ্রসর হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিপুল সংখ্যক বিক্ষোভকারী থানাটি ঘেরাও করে। পুলিশ বারবার পিছু হটতে চাইলেও ইট পাটকেল নিক্ষেপ থামছিলই না। হঠাৎই পুলিশ প্রাণঘাতী গুলিভর্তি সামরিক রাইফেল ব্যবহার করে নির্বিচারে গুলি চালায়। লক্ষ্যবস্তু নির্দিষ্ট সহিংস ব্যক্তি নয়, বরং ভয় দেখানো, আতঙ্ক ছড়ানোই ছিল উদ্দেশ্য। এলোপাথারি গুলিতে আহত হয় বিক্ষোভকারী ও পথচারী। ১৬ বছরের এক ছাত্রকে খুব কাছ থেকে গুলি করে তার মেরুদণ্ড চূর্ণ করে দেয়া হয়, ফলে সে স্থায়ীভাবে অবশ হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় ঘটে গুলির পরপরই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে গুলিবিদ্ধ মরদেহগুলো একটি ভ্যানে স্তূপ করে তোলা হয়। তারপর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। উদ্দেশ্য যেন মনে হয় এরা আন্দোলনকারীদের হাতে নিহত। জাতিসংঘের প্রতিবেদনে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, এটি ছিল পরিকল্পিত দমন নীতি, যেখানে সেনা ও পুলিশের সমন্বয়ে মার্চ অন ঢাকা ভেঙে দেওয়া হয়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নিখোঁজ মরদেহ, গুম সব ঘটেছে মাত্র এই একদিনে। ৫ আগস্ট ২০২৪ একদিনের মধ্যেই রাজধানীর রাজপথে ছড়িয়ে পড়েছিল আতঙ্ক, গুলির শব্দ, ধোঁয়া আর শত শত পরিবারের কান্না। একটি দিন যা বাংলাদেশের গণ আন্দোলনের ইতিহাসে চিরকাল রক্তাক্ত স্মৃতি হয়ে থাকবে।